স্টেশনের নাম ছিল চাংরিপোতা। চারিদিকে ঘন জঙ্গল, কুয়াশা আর মিটমিটে আলো। আর সন্ধে নামলেই পুরো এলাকা যেন ডুবে যেত এক অদ্ভুত নিস্তব্ধতায়। আজ যে জায়গায় ট্রেন থামে, মানুষের ভিড় জমে, একসময় সেই জায়গায় নেমে আসতো ভয়ঙ্কর নীরবতা। কিন্তু তারও বহু বছর আগে চারিদিকে ঘন জঙ্গল, পাশে আদি গঙ্গা, এবং সেই নদীপথ ধরেই যাতায়াত করত তখনকার সময়ে প্রভাবশালী মানুষেরা। কিন্তু কিভাবে এই অঞ্চলের সঙ্গে জড়িয়ে গেল নেতাজি সুভাষচন্দ্রের বসু পরিবার? আর এমন কিছু মন্দির যার কিংবদন্তি ইতিহাস আজ বিস্তৃত প্রায়। নমস্কার, আমি সায়ন। নমস্কার, আমি পিনাকি। আজ আমরা খুঁজে দেখব সেই সব বিস্তৃত প্রায় ইতিহাস। চলুন আজ আমরা এই জায়গা ঘুরতে ঘুরতে জেনে নিই সেই সব বিস্তৃত প্রায় ইতিহাস এবং ভুলে যাওয়া সেই সব অজানা কথা। প্রাচীন বাংলা সাহিত্যে এবং বৈষ্ণব গ্রন্থে এই অঞ্চলের উল্লেখ বহুবার পাওয়া যায়। জানা যায় 1510 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেব পুরীর পথে যাত্রা করার সময় এই অঞ্চলের পাশ দিয়েই গিয়েছিলেন। সেই সময় আদিগঙ্গা ছিল এই এলাকার প্রাণ। 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পর বাংলার রাজনৈতিক মানচিত্র দ্রুত বদলাতে থাকে। পরে 1797 সালে প্রশাসনিক সুবিধার জন্য বাংলার বিস্তীর্ণ অঞ্চলকে ভাগ করা হয় বিভিন্ন পরগনায়। সেই থেকেই 24 পরগনা নামটির প্রচলন শুরু হয়। এই 24টি পরগনার মধ্যেই ছিল গড়িয়া, রাজপুর, বারুইপুর, মাহিনগর এবং আশেপাশের অঞ্চল। আজকের ব্যস্ত শহরতলির জায়গায় একসময় ছিল নদী, বন আর অসংখ্য প্রাচীন মন্দির। বিশেষ করে শিব মন্দিরের সংখ্যা ছিল অনেক বেশি। মালঞ্চ অঞ্চলের পঞ্চশিব মন্দির আজও সেই অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই অঞ্চলকে ঘিরে আরও একটি অদ্ভুত প্রশ্ন বহুদিন ধরে মানুষের মনে ঘুরে বেড়ায়। লোককথায় শোনা যায় চাঁদ সদাগরের কথা, কিন্তু তিনি কি শুধুই কল্পকাহিনীর চরিত্র, নাকি বাস্তবেও কোনো এক সময় আদিগঙ্গার তীরে তার অস্তিত্ব ছিল? কারণ এই অঞ্চলের বহু প্রাচীন মন্দির, ঘাট আর লোকবিশ্বাস যেন সেই প্রশ্নটাকেই আরও গভীর করে তোলে। একসময় গঙ্গার মূল প্রবাহ কালীঘাট থেকে দক্ষিণ পূর্ব দিকে বয়ে যেত। বৈষ্ণবঘাটা, গড়িয়া, রাজপুর, সোনারপুর হয়ে সেই নদীপথ সাগরের দিকে চলে যেত। তাই এই নদী তীরবর্তী গ্রামগুলি ধর্মীয় দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মাহিনগরের বসু পরিবারের ইতিহাস অত্যন্ত প্রাচীন। বহু প্রজন্ম আগে তাদের পূর্বপুরুষরা বাংলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েন। পরবর্তীকালে এই পরিবারের থেকেই জন্ম নেন একাধিক প্রভাবশালী ব্যক্তি। নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্বপুরুষ ছিলেন এই বসু পরিবার। নেতাজি সুভাষচন্দ্র বসুর নিজের লেখা ওনার বংশ পরিচয় থেকে জানা যায় যে বোসদের দক্ষিণ রাঢ়ী শাখার প্রতিষ্ঠাতা দশরথ বোসের দুই ছেলে কৃষ্ণ ও পরমা। এদের মধ্যে পরমা পূর্ববঙ্গে বসবাস করতেন আর কৃষ্ণ পশ্চিমবঙ্গে। দশরথ বোসের একজন প্রপৌত্র মুক্তি বোস কলকাতা থেকে 14 মাইল দূরে মাহিনগরে বাস করতেন। সেই থেকেই এরা মাহিনগরের বসু পরিবার নামে বিখ্যাত। দশরথের 10 পুরুষ নিচে মহিপতি। ইনি অসাধারণ জ্ঞানী এবং গুণী ছিলেন। বাংলার তৎকালীন রাজা তাকে অর্থ এবং সমর সচিব নিযুক্ত করেন এবং তার কাজে সন্তুষ্ট হয়ে তাকে সুবুদ্ধি খাঁ উপাধি দেন। সে সময়কার প্রথা অনুসারে মহিপতি পুরস্কার স্বরূপ রাজার কাছ থেকে জায়গিরও পেয়েছিলেন। মাহিনগরের কাছে সুবুদ্ধিপুরী বোধহয় সেই জায়গির। মহিপতির 10 ছেলের মধ্যে চতুর্থ ঈশান খাঁই বিখ্যাত। রাজদরবারে মহিপতির স্থান ঈশান খাঁই দখল করেছিলেন। ঈশান খাঁর 3 ছেলে, 3 জনেই রাজার কাছ থেকে উপাধি পেয়েছিলেন। মেজ ছেলে গোপীনাথ অসাধারণ বীর এবং ক্ষমতাশালী ছিলেন। তৎকালীন সুলতান হোসেন শাহ 1493 থেকে 1519 খ্রিস্টাব্দের শাসনকালে তাকে অর্থসচিব এবং নৌসেনাধ্যক্ষ নিযুক্ত করেন এবং পুরন্দর খাঁ উপাধি দেন। এছাড়া পুরস্কার স্বরূপ তাকে মাহিনগরের কাছে একটি জায়গির দেন। পুরন্দর খান নাম অনুসারে এখন ওই জায়গার নাম পুরন্দরপুর। মাহিনগরের কাছে মালঞ্চ নামে যে গ্রাম আছে সেটি পুরন্দরের বাগানের উপর গড়ে উঠেছিল। সে সময় হুগলি নদী মাহিনগরের খুব কাছ দিয়ে বয়ে যেত। শোনা যায় পুরন্দর খাঁ নাকি নৌকায় হুগলি দিয়ে বাংলার তৎকালীন রাজধানী গৌড়ে যাতায়াত করতেন। তাঁরই চেষ্টায় একটি শক্তিশালী নৌবাহিনী গড়ে উঠেছিল। সমাজ সংস্কারক হিসেবেও পুরন্দরের অবদান কম নয়। বৈষ্ণব পদাবলীও তিনি রচনা করেছিলেন। এই মালঞ্চ গ্রামের পঞ্চবটি অঞ্চলে রয়েছে পঞ্চশিব মন্দির। জনশ্রুতি এই পঞ্চশিব প্রতিষ্ঠা করেছিলেন শিব ভক্ত চাঁদ সদাগর।
তবে বর্তমান মন্দির কে প্রতিষ্ঠা করেছেন তার কোনো ফলক পাওয়া যায় না। এই পঞ্চশিব মন্দিরের কাছেই পঞ্চবটী অর্থাৎ অশ্বত্থ, বট, বেল, অশোক এবং আমলকি এই 5 বৃক্ষে ঘেরা জায়গায় এক অন্য রূপে বিরাজ করছেন দেবী বিমলা বা দেবী কৃষ্ণকালী। দেবী বিমলার মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন হরিনাবি গ্রামের জমিদার দুর্গারাম কর। 1205 বঙ্গাব্দ অর্থাৎ 1798 খ্রিস্টাব্দে মন্দিরটি তৈরি হয়েছিল। স্থানীয়রা দেবীকে বৈষ্ণবকালী বা কালীকৃষ্ণ বলেই জানেন। কালী মন্দিরে দেবীর গাত্রবর্ণ একেবারে কালো, তবে সাধারণ কালী মূর্তির মতো কৃষ্ণকালী মায়ের জিভ বের করা থাকে না। এখানে দেবীর রূপ শান্ত, সৌম্য। দেবীর পরনে থাকে লাল পাড় সাদা শাড়ি। দেবী শালঙ্করা, সোনার গয়নায় সজ্জিতা। মন্দিরের কাছেই রয়েছে অন্নপূর্ণা মন্দির, এছাড়াও রয়েছে শিব মন্দির। 1759 সালে জমিদার কালীপ্রসাদ মৈত্র শিব মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মূল রাস্তার দুপাশে রয়েছে লাল রঙের ছোট অন্নপূর্ণা দেবীর মন্দির, যেটি ওই সময় তৈরি করা হয়। স্থানীয় অনেকের মতে মন্দিরটা অষ্টাদশ শতকে তৈরি হলেও দেবী বিমলার মূর্তি আরও প্রাচীন। আদিগঙ্গার পাশে নির্জন এই পঞ্চবটী তলায় বহু তান্ত্রিক একসময় সাধনা করেছেন। 1495 থেকে 96 খ্রিস্টাব্দ বিপ্রদাস পিপ্লাইয়ের রচিত মনসা বিজয় কাব্যে চাঁদ সদাগরের বাণিজ্য যাত্রার পথ, 1686 খ্রিস্টাব্দে কবি কৃষ্ণরাম দাসের রচিত রায়মঙ্গল এবং পরবর্তীতে আরও কয়েকটি বাংলা কাব্য থেকে জানা যায় যে 300 বছর আগেও হুগলি নদী বা গঙ্গার মূল প্রবাহ পথ মাহিনগর এবং তার আশেপাশের গ্রামাঞ্চলের ভিতর দিয়ে ছিল। তারপর 1737 খ্রিস্টাব্দে প্রাকৃতিক দুর্যোগে গঙ্গার গতিপথ পরিবর্তিত হলে ভিন্ন ধারা নেয়। আজও এই অঞ্চলের অনেক পুকুরকে গঙ্গা বলা হয়, যেমন বোসের গঙ্গা, মালঞ্চ গঙ্গা ইত্যাদি। গঙ্গার এই পথ পরিবর্তনে এইসব গ্রামের স্বাস্থ্য সম্পদ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, ফলে অনেকেই এই অঞ্চল ছেড়ে অন্যত্র চলে যায়। এদের মধ্যে পুরন্দর খাঁর বংশধরও কয়েকজন ছিলেন। তাঁরা কোদালিয়া নামে পাশেই একটি গ্রামে গিয়ে আশ্রয় নেন। বর্তমানে কামালগাজী থেকে বারুইপুর বাইপাস ধরে যাওয়ার সময় যে খাল দেখা যায়, সেটাও এই আদিগঙ্গার অংশ। ইতিহাসবিদরা বলেন মহিপতি বসুর নামেই গ্রামের নাম হয় মাহিনগর। বর্তমানে যেই অঞ্চলকে আমরা সুভাষগ্রাম নামে চিনি, একসময় সেটিই ছিল পুরন্দরপুর। কিন্তু কোদালিয়া নামটা এলো কিভাবে? লোককথা অনুযায়ী এখানে বিশাল একটি পুকুর খনন করা হয়েছিল কোদাল দিয়ে। সেই কোদাল শব্দ থেকেই ধীরে ধীরে জায়গাটির নাম হয়ে যায় কোদালিয়া। আবার অন্য একটি মত বলছে তৎকালীন শাসকের কাছ থেকে এই জমি উপহার বা ক্রয়ের মাধ্যমে বসু পরিবার লাভ করেছিল। ইতিহাস আর লোককথা দুটোই আজও সমানভাবে প্রচলিত। এই অঞ্চল শুধু ইতিহাসের জন্যই নয়, সাংস্কৃতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার ফিরে আসা যাক চাংরিপোতার গল্পে। এই নামের উৎস নিয়েও রয়েছে নানান মত। কেউ বলেন পুকুর খননের সময় বাঁশের চাঙারিতে করে মাটি তোলা হতো, সেই চাঙারি শব্দ থেকেই ধীরে ধীরে নাম হয় চাংরিপোতা। আজকের আধুনিক স্টেশন, রাস্তা আর জনবসতির আড়ালে লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস। হয়তো প্রতিদিন এই পথ দিয়ে হাজার মানুষ যাতায়াত করেন, কিন্তু খুব কম মানুষই জানেন এই মাটির সঙ্গে জড়িত আছে নদীপথ, রাজনীতি, জমিদার, লোককথা আর নেতাজির পূর্বপুরুষদের স্মৃতি। আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভ্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।